কিছু বলবি অন্তু? তোর বিয়েটা এমনভাবে হচ্ছে যে কোনো বন্ধুদের জানাতে পারছি না, আর না কাউকে ইনভাইট করতে পারছি। আমার বিয়েটা একটা দায়িত্ব রে অন্তু। বিয়ে হয়ে গেলেই সবাই চিন্তামুক্ত। আর সেই বিয়ে নিয়ে এত মাতামাতি করার কি দরকার? এভাবে বলিস না ভোর, আমার তোর জন্য খুব কষ্ট হচ্ছে। জানি তুই বিয়েতে রাজি না। তুই যদি চাস আমি তোকে এই বিয়ে ভাঙার জন্য সাহায্য করব। তা হয় না অন্তু। তোদের উপর এতদিন আমার জীবনের কিছু মাস কাটিয়েছি। তোদের এত এত ভালোবাসা আমার জীবনের বড় প্রাপ্তি। আর কখনো যদি সেই সুখ নাও পাই, আফসোস থাকবে না রে। তবে এই বিয়ে ভাঙবে না। আমি করব এই বিয়ে। জিদ করিস না ভোর, এটা তোর পুরো লাইফের ব্যাপার। জিদ নয় অন্তু। ভাববি এটা আমার প্রথম পদক্ষেপ ওই বাড়ির মানুষগুলো থেকে সীমাহীন দূরত্ব তৈরি করার। তোর হবু হাজবেন্ড সম্পর্কে তুই কিছুই জানিস? জানার আগ্রহ হয়নি, শুধু এটুকু জানি ছেলে বিজনেস করে। ভোরের কথায় অন্তি অবাক হলো। সে তো ভেবেছিল দাদা ভাইয়ের সাথে যে বিয়ে, সেটা লুকায়িত ছিল। কিন্তু ছেলের পুরো ডিটেলস যে ভোরের অজানা তা তো জানতো না। আম্মু তো বলল ভোর ছেলের ব্যাপারে সব জানে, সাথে এও জানে রিদওয়ানের পুরনো অতীত সম্পর্কে। কিন্তু ভোরের মুখ থেকে এরূপ কথা শুনে অবাকের রেশ আর গেল না। ভোর, তুই ছেলের সম্পর্কে কিছু না জেনেই এরূপ মত কেন দিচ্ছিস? দেখ, এখনো সময় আছে, বিয়েটা যে না করছ। আর বলতে পারল না। তাদের কথার মাঝেই ভোরকে সাজানোর জন্য বিউটিশিয়ানের দুইজন মেয়ে ঢুকলো। সাথে ছিল রিক। রিক খেয়ে ফেলা লুক নিয়ে অন্তির দিকে তাকালো। এরপর ভোরকে ভালো মন্দ জিজ্ঞেস করে অন্তিকে টেনে বের করে নিয়ে গেল। অন্তি বের হতেই মেয়ে দুটো ভোরকে সাজানোর জন্য কাজ শুরু করে দিল। দুপুরের দিকে তাদের বিয়ে পড়ানো হবে। আরে কি করছেন? ছাড়ুন রিক ভাই, ভোরের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। অন্তির কথায় রিক তাকে না ছেড়ে উল্টো জোর করে অন্য একটা খালি রুমে ঢুকিয়ে দিল। এরপর দরজা বন্ধ করে তার দিকে তাকালো। অন্তি তাকে পাত্তা না দিয়ে আবার বেরোতে নিলে রিক তার কবজি ধরে দেওয়ালে চেপে ধরলো। এত ছোটাছুটি করছিস কেন? একদম কেড়ে দেব। এভাবে ছোটাছুটি করা আমার একদম পছন্দ না অন্তি। আরে রাখেন তো আপনার ডায়লগ, আমার ভোরের সাথে কথা আছে। হবু ভাবির সাথে যত কথা হবে তা একমাত্র ভাই করবে। তুই কেন ভাইয়ের অধিকার ছিন্ন করার প্রচার করছিস? রিকের কথায় অন্তি হা করে তাকিয়ে থাকলো। সে কি বলল, আর এই লোক তাকে কি বোঝাচ্ছে? আপনার মাথা তার মনে হয় ছিঁড়া রিক ভাই। কোনো কথার সাথে কোন কথা জড়াচ্ছেন শুনি? আর তোর মাথা তার সবগুলি ছিঁড়ে। না হলে কি এত কষ্টের মূল্য এভাবে জলে ফেলার ফোন দিয়ে? মানে? আজ আর নিচে নামবে না। কেন? আমি বলছি তাই। আপনি বললেই শুনতে হবে কেন শুনি? কারণ আমি তোর হয়েও না হওয়া একমাত্র গার্ডিয়ান। তাই যা বলছি তা অক্ষর অক্ষরে পালন করবে। কথা অবাধ্য হলে শাস্তি স্বরূপ উন্মাদের পাগলামি দেখবে। রিক কথাটা বলেই অন্তির কপালে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিল। এরপর গালে স্লাইড করে মুখেও গহ্বরের দিকটা কানের লতির দিকে নিয়ে হালকা এক কামড় দিয়ে চোখ বুজে থাকলো খিয়ৎকাল। কি করছেন রিক ভাই? কাঁপা কাঁপা কণ্ঠে রিককে সরানোর চেষ্টা করলো, কিন্তু সরাতে আর পারল না। উল্টো আরো বেশি কাছে আসা হলো তার। বুকের ধুকপুকানি যেন ক্রমশই অধিলগ্নে বেড়েই চলেছে সময়ে তালে তালে। রিকের পাঞ্জাবি খিচে দূরেই রিকের কানেও কামড় বসালো অন্তি। রিকেরটা আলতো হলেও অন্তির কামড়ে যেন রক্ত বেরোবার জোগাড়। রিকের বন্ধন ঢিল হতেই অন্তি নিজেকে ছাড়িয়ে নিল। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে এক ছুটে রুম থেকে বেরোতে নিলেই আবারও বাধা পড়ল রিকের হাতের বন্ধনীতে। আপাতত সময় অল্প হাতে, নইলে আজ এই রিকের কামড়ে পিএইচডি তোকে বুঝিয়ে দিতাম। সাথে এটাও চেক করাতাম তোর থেকে ঠিক কতটা রক্তরঞ্জিত লাল বর্ণ জড়াতে সক্ষম হয়েছে। আজ বেঁচে গেলি সময়ের প্রেক্ষিতে। আমাকে কন্ট্রোললেস করার শাস্তি তোকে হাড়ে হাড়ে ফিল করাবো জান। জাস্ট কিছু সময়ের অপেক্ষা। রিকের ভারী ভারী কথা শুনে অন্তিত অজ্ঞান হওয়ার অবস্থা। নিজের স্পন্দন গতি কমানোর জন্য দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল। এরপর আর চোখে রিকের দিকে তাকালে দেখতে পেল তার নেশাসক্ত চাহনি। আপাতত স্বাভাবিক হ। লজ্জা পেল লজ্জা ভাঙ্গার মতো পরিস্থিতিতে নেই আমি। আর হ্যাঁ, যা বলেছি সেই কথা লড়ছাড় যাতে না হয়। কথাটা বলেই বেরিয়ে গেল রিক। অনেকক্ষণ থেকেই পকেটে ফোন ভাইব্রেট হচ্ছে। যেই কাজের জন্য এখানে এসেছে সেই কাজ ঠিকভাবে করার জন্য নিচে নেমে কাউকে খুঁজল।
কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে পকেটে থাকা ছোট্ট একটি বক্স তার হাতে দিল। তোমার বড় পুত্র মহাশয় এটা দিয়েছে মামনি। বিয়ের সময় যাতে এই রিং পরানো হয় তাকে। এখন কিভাবে সেই রিং তার হাতে পরানো হবে সেটা তোমার দায়িত্ব। কিন্তু আহমেদ ভাই তো আগেই আংটি কিনে রেখেছে, সেটার কি হবে? ওইসব আমাকে বলে লাভ নেই। বড় ছেলে বিয়েতে রাজি হয়েছে মানে তার মতামত অনুযায়ী সব হতে হবে। বাকিটা তোমরা কিভাবে ম্যানেজ করবে সেটা তোমাদের উপর নির্ভর করে। আর ম্যানেজ করতে না পারলেও তোমার বড় ছেলে ঠিক ম্যানেজ করে নেবে। এতে ভোগান্তিও হতে পারে তোমাদের। বাকিটা বুঝে নাও মামনি। রিক কথাটা বলে আঙ্গুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বেরিয়ে পড়ল। এদিকে আফসানা হাতের বক্সটি দেখে ক্লান্তিময় নিঃশ্বাস ছাড়ল। রিদওয়ান যখন থেকেই বিয়েতে মত দিয়েছে তখন থেকেই যেন অদৃশ্য এক বাধা তাদের সবার উপর বর্তায়মান হচ্ছে। সকল কাজ তার কথা মতোই হচ্ছে। পরিবারের সকলেই ধুমধাম করে বিয়ে করাতে চেয়েছিল, কিন্তু এতেও বাদ সাধল রিদওয়ান। তার ধুমধাম করে না, বরং ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়েই সিম্পল ভাবে বিয়ে পড়ানো হবে। আর ভোরের যাবতীয় যা যা প্রয়োজন তার সবকিছুই রিদওয়ান দেবে। এমনকি গায়ে হলুদের শাড়ি থেকে শুরু করে বিয়ের শাড়ি, সাথে আছে নানান প্রয়োজনীয় সকল জিনিস। আফসানা প্রথমে ভেবেছিল আহমেদ এতে রাজি হবে না, কিন্তু তার ভাইকে এসবে মত পোষণ করতে দেখে ভীষণ অবাক হয়েছে। কারণ জিজ্ঞাসা করতে গেলে আহমেদ তাকে হাসি মুখে এড়িয়ে চলেছে। এত সবের মাঝে সে এখনো পর্যন্ত ভোরের সাথে আলাদা কথাই বলতে পারেনি। সম্ভব হতে হতেও হয়নি তার সাথে কথা বলা। জানা হয়নি ভোরের বিয়েতে রাজি হওয়ার পিছনে সত্যিটা। মানুষ ব্যস্ততায় মাঝে মাঝে এমন গুরুত্বপূর্ণ জিনিস জানতে ভুলে যায়, যা পরবর্তীতে সেই ব্যাপারে অবগত হলে আফসোস করতে করতেই তাদের জীবন অতিবাহিত হয়। লাল টুকটুকে বেনারসি সাজে সজ্জিত হয়ে আছে অষ্টাদশী রমণী। সিম্পল ব্রাইডাল সাজে তাকে অপূর্ব মায়াবী লাগছে। মাথায় পরা হিজাবে যেন সেই সাজ আরো একটু বেশি ফুটে উঠেছে। হাতে থাকা কাচের চুড়ির রিনিঝিনি আওয়াজে মুখরিত হচ্ছে চারিপাশ। আপাতত রুমে কেউ নেই। কিছুক্ষণ পরেই হয়তো আবারও রুম জুড়ে পরিচিত মুখগুলো দিয়ে পূর্ণ থাকবে। রুমের দরজা হালকা বেরিয়ে পড়ার চেয়ারে গিয়ে বসলো। নিজস্ব একখানা ডায়েরি বের করে লিপিবদ্ধ করতে লাগলো মনের মধ্যে থাকা সকল আবেগ। নতুন জীবন কেমন হতে চলেছে জানা নেই তার। যার সাথে নিজের জীবন জোড়াতে চলেছে সেই বা কেমন হবে জানা নেই তার। শুধু এইটুকুই জানা, জীবনের বড় সিদ্ধান্তগুলো অন্যের ভিত্তিতে প্রয়োগ হচ্ছে। নিজের জীবনের অপ্রাপ্তির খাতায় আরো একটা অপ্রাপ্তি যুক্ত হলো। লেখা শেষেই ফোনের টোন বেজে উঠল। ঘাড় ফিরিয়ে টেবিল থেকে ব্যক্তিগত ফোনটা নিল। অপরিচিত নাম্বার হতে হতেও পরিচিত নম্বর থেকে একটা এসএমএস আসলো। এই নম্বর থেকে এসএমএস আসলেও এসএমএস দাতাকে আর কল করে পাওয়া যায় না। তবে এই দাতা ভোরের জীবনে কিছুটা হলেও দুঃখ দূর করার চেষ্টা চালিয়ে যায়। ভোরও এই এসএমএস দাতার জন্য অন্যরকম এক অদ্ভুত টান অনুভব করে। ললাটে যেন মুহূর্তেই হাসি ফুটে উঠল হালকা। রিনিঝিনি আওয়াজের করতালে ফোনটি উঠিয়ে নিল। ফোন অন করতেই সুন্দর এক কবিতা ভেসে উঠল। নৈশব্দতে আগমন হয়েছে এক স্নিগ্ধ রমণীর। বহিঃপ্রকাশ ঘটিয়েছে এক অমূল্য স্পন্দনের বাণীতে ছিল তারই সীমাহীন বিস্তৃতি। আজ তার গায়ে দুঃখের ভাণ্ডার, তবু সুখের চাহনি চেয়ে আছে অধিক লগ্নে। স্নিগ্ধ চাহনিতে তার দুঃসময় সুখী পরিণত হোক, তারই ধারাবাহিকতায় হোক প্রজাপতির আলোড়ন। ওই সর্বনাশী চাহনি তোমারই পদচারণ হোক আমার পিঞ্জিরের অধিকরণে। তোমার ছোঁয়া আলোকিত হোক প্রতিটি দেওয়ালের সামঞ্জস্য কোণা। স্বাগতম তোমার ভাইটা আঁচেল। নতুন জীবনের প্রথম ধাপ যেন হয় সুখের হাতছানি, দ্বিতীয় ধাপে পাবে এক অসীম কিছু, যা তোমার পুরো জীবনটাই শখের হবে। তিন কবুল বলেই বিয়ে অর্ধেক সম্পন্ন হলো ভোরের। এরপর রেজিস্ট্রি পেপার আরো একটি কাগজে সাইন করলো সে। এরপর একে একে রুম থেকে বেরিয়ে নিচে গেল কাজী সাহেব আর সাথে উকিল। নিচের সোফায় সবাই সারিবদ্ধভাবে বসা। রিদওয়ান আজ সোনালী কারুকার্যে সাদা পাঞ্জাবি পরেছে আর মাথায় টুপি। এতে যেন খুবই পরিপূর্ণ বিয়ের পর মনে হচ্ছে। ফর্সা গায়ে মানিয়েছেও বেশ, তবে মুখে হাসি নেই। গম্ভীর মেজাজেই আছে আপাতত, যেটা সব সময় থাকে সে। কাজী সাহেব নিজের মতো করে সবকিছু বলেই রিদওয়ানকে কবুল বলতে বলল। রিদওয়ান নিজের হাতের আঙ্গুলের আংটির দিকে তাকিয়ে 3 অক্ষরে সেই শব্দ বলল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। সাধারণভাবেই হয়ে গেল দুজনের বিয়ে। এরপর রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। আজ থেকে ভোরের টাইটেল বদলে গেল মিসেস রিদওয়ান তালুকদার হিসেবে। কারো গম্ভীর মেজাজের বউ হলো সে। তবে ঘুণাক্ষরেও ভোর টের পেল না ভোরের হওয়া সেই স্বামীর সম্পর্কে। জানলে হয়তো অন্য কিছুই ঘটত। একটু পরেই বিদায়ের কার্যক্রম শুরু হবে।
চারিপাশে আত্মীয়দের ছড়াছড়ি, খাবার দাবার খাওয়া অনেক আগেই চুক্ত হয়েছে। অন্তি নিজের পরা লেহেঙ্গা ধরে এদিক ওদিক কাউকে খোঁজার প্রয়াস চালাচ্ছে। এর মাঝে হাতে লাগেজ নিয়ে কেউ একজন ঢুকলো। চোখ বড় বড় করে খুশিতে সেই ব্যক্তির নিকট গিয়ে জড়িয়ে ধরল। ভাইয়া, তুমি এতক্ষণে আসলে? এইদিকে বিয়ে তো একদম সম্পূর্ণ। আয়ানের ললাটে চিন্তার ভাঁজ আগেই ছিল, কিন্তু বোনের মুখে বিয়ে সম্পন্ন শুনে চোখ বড় বড় করে তাকালো। 1 মাস আগেই সে বিজনেসের জন্য লন্ডনে ছিল, কিন্তু কাল সকালে যখন শুনল ভোরের বিয়ে হচ্ছে, তাও রিদওয়ানের সাথে, তখন সাথে সাথেই টিকিট কেটে ফেলল। কারণ রিদওয়ান সম্পর্কে সে অবগত। আর ভোর, সে তো এই বিয়েতে কখনোই রাজি হবে না। তাহলে হঠাৎ এই বিয়ে কেনই বা হচ্ছে তাদের, তাও আবার তাকে না জানিয়ে বিয়ে ঠিক করলো। অন্তে থেকেই কোনো মতে জানতে পারে। আর তখনই টিকিট কাটতে চাইলেও আবহাওয়া খারাপ হওয়ার কারণে রাতের টিকিট পায়। আর এসেই বা কি হলো, বিয়ে তো সম্পূর্ণ। নিজের লাগেজ কোনো মতে অন্তিকে ধরিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে। আশেপাশে আত্মীয়রা নিজেদের মধ্যকার কথা নিয়ে ব্যস্ত থাকায় তাকে তেমন খেয়াল করেনি। করিডোরের পাশেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেল। কারোর সাথে গম্ভীর মুখাবয়বে কথা বলছে, সাথে ফোনে কিছু একটা করছে। ভোরের আব্বুকেও দেখতে পেল সেখানে। হাসি মুখে আছে খুব, যেন মনে হচ্ছে অমূল্য কিছু একটা পেয়েছে। আয়ান গিয়ে দাঁড়ালো তাদের সামনে। এমনিতেই তাদের আলাপন বন্ধ হয়ে গেল। রিদওয়ান আয়ানকে দেখে তেমন একটা অবাক হলো না। দেখে মনে হচ্ছে সে জানতো আয়ানের আগমনের কথা। আয়ান, কখন এসেছিস বাবা? আহমেদের কথায় আয়ান তেমন একটা রিয়্যাক্ট করলো না, তবে গম্ভীর মেজাজেই উত্তর দিল কাজ শেষ, তাই চলে এসেছে। এরপর রিদওয়ানের দিকে আবার তাকিয়েই দাদা ভাই, তোমার সাথে কথা আছে আমার। এখন আমি ব্যস্ত আছি। তোমার ব্যস্ততার থেকেও আমার কথাটা ইম্পর্ট্যান্ট, প্লিজ দাদা ভাই। আয়ানের রাগী স্বরে বলা কথায় আহমেদ কিছু একটা বলার চেষ্টা করলো, তবে রিদওয়ানের শান্ত দৃষ্টির আড়ালে আর কিছু বলল না। আহমেদ আর সাথে থাকা উকিলকে নিয়ে অন্যত্রে গেল। কেন করলে এমন? আয়ানের কথায় রিদওয়ান ফোন পকেটে ঢুকিয়ে আয়ানের সামনাসামনি এসে দাঁড়ালো। এরপর কপাল চুলকে, কিসের কথা বলছিস? বুঝতে পারছো না কিসের কথা বলছি? তুমি কোন আক্কেলেও ভোরকে বিয়ে করলে দাদা ভাই? রাগে হিস হিস করতে করতে হাত মুষ্টিবদ্ধ করলো। নিজের রাগ সংবরণ করার চেষ্টা চালালেও সফল হলো না। চোখগুলো এমনিতেই লাল টুকটুকে হয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? তুমি নিজের থেকে এত ছোট মেয়েকে কেন বিয়ে করলে? আমার জানা মতে তুমি এখনো অতীত নিয়ে পড়ে আছো। তাহলে ভোরকে কেন নিজের অতীতের মাঝে আনলে? কেন করলে এই বিয়ে দাদা ভাই? আয়ানের প্রত্যেকটা কথা শুনলেও আয়ানের মুখে বারবার ভোর শব্দটা কেন জানি সহ্য হলো না। আয়ানের কাঁধে হাত দিয়ে খানিকটা জোরেই চেপে ধরলো। বাইরে থেকে এসছিস, ফ্রেশ হ। এরপর বিয়ের খাবার দাবার পেট পুড়ে খাবি। বোনকে বিদায় দিতে হবে তো, কিন্তু বোন একবার বিদায় হলেই কিন্তু সম্পর্ক বদলে যাবে। বিয়ের পর থেকে আমার ওয়াইফ তোর ভাবিমা হবে। এরপর থেকে যেন ওর নাম ধরে ডাকতে না দেখি। রিদওয়ান কথাটা বলতে বলতেই কাজ চাপড়াতে লাগলো। এদিকে আয়ানের প্রশ্নে রিদওয়ানের এরূপ কথা শুনে আরো ক্ষিপ্ত হলো আয়ান। দাদা ভাই, তুমি কথার টপিক চেঞ্জ করছো। শালা হয়েছিস, সম্পর্কে শালাই থাক। আমার ওয়াইফের গার্ডিয়ান হওয়ার চেষ্টা একদম করবি না। আর হ্যাঁ, আমার কাজের কৈফিয়ত আমি তোকে দিতে বাধ্য নই। তুমি বাধ্য দাদা ভাই, আমি এই বিয়ে মানি না। আয়ানের কথায় রিদওয়ান বাঁকা হেসে আয়ানের কোট ঠিক করতে করতে, আমার বাধ্যতা একমাত্র তার নিকট ন্যস্ত, যার নিকট আমি অভ্যস্ত। আর তোর বিয়ে মানা আর না মানাতে সত্যি আমার কিছু যায় আসে না। আমার যেটা চাই সেটা আমি আঙুল বাঁকা করে হলেও নিয়ে নিতে পারি। ভোর সুখী হবে না দাদা ভাই। ওর মনটা খুব নরম, অল্পতেই ভেঙে পড়ে, কিন্তু নিজের উপর থেকে শক্ত দেখায় দাদা ভাই। আমি জানি না তুমি কোন উদ্দেশ্যে ওকে বিয়ে করেছো, তবে কখনো যদি আমার বোনের চোখে তোমার কারণে জল দেখি, তাহলে সেদিনই আমার বোনকে আমার কাছে নিয়ে আসবো। আয়ানের প্রত্যেকটা কথাই মনোযোগ দিয়ে শুনল। ভোরের প্রতি আয়ানের ভাই হিসেবে যে অধিকার ব্যক্ত করেছে সেই অধিকার রিদওয়ানের কিছুটা ভালো লাগলো, তবে অতিরিক্ত বাড়াবাড়ি কখনোই তার পছন্দের তালিকায় পড়ে না। রিদওয়ানের ফোন বেজে ওঠায় আয়ানের কথায় উত্তর দেওয়ার আর প্রয়োজন বোধ করলো না। চলে গেল তাকে সাইড কাটিয়ে। আমাকে মাফ করে দিস বলু, তোর বিপদের দিনে আমি থাকতে পারলাম না। জানি না কোন কারণে তুই এই বিয়ে করেছিস, তবে এটা যে তোর জোরপূর্বক বিয়ে হয়েছে এতে আমি নিশ্চিত। তবুও দোয়া করি সুখী হব। কথাটা বলে আয়ান আর কোনো দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে যেতে নিলে কারোর সাথে ধাক্কা খায়।
মাথাটা এমনিতেই খারাপ ছিল, কিন্তু এই ধাক্কাতে রাগটা আরো বেশি চড়া হয়ে উঠল। রক্ত লাল চোখে সেই ব্যক্তির দিকে তাকালো। ডিসকাস্টিং। চোখে দেখেন না, নাকি ছেলে দেখলে গায়ের উপরে ইচ্ছা ইচ্ছা করে? ইচ্ছে তো করছে এক থাপ্পড় মেরে দাঁত সব ফেলে দিই। শেষরা মেয়ে কথাকার। রাগী আওয়াজে ধমক দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, কিন্তু এর প্রেক্ষিতে বুঝলো না দোষটা আসলে কার ছিল। মেয়েটির চোখের পলক এখনো হালকা কাঁপছে, ঠোঁট ভেঙে কান্না পেলেও নিজের মুখে থাকা মেকআপ নষ্ট হয়ে যাবে দেখে নিজেকে সংবরণ করলো। তবে ভুলল না আয়ানের ধমক দেওয়া এক একটা কথা। অনুষ্ঠান বলে ছেড়ে দিলাম তোরে কুত্তা, নইলে এই মিহু কি জিনিস তোরে হাড়ে হাড়ে টের পাওয়াতাম। ডু চিল, নেক্সট টাইম তোর ধমক আমি ছোটাবো। ফুল সজ্জিত বাসর ঘরের বিছানায় শায়িত আছে ভোর। বলতে গেলে তার জ্ঞান নেই বললেই চলে। কিছুক্ষণ পরেই নিজের চোখের পাতাগুলো পিটপিট করতে লাগলো। প্রচণ্ড মাথা ব্যথা নিয়েই উঠে বসলো। নিজের মধ্যে থাকা দুঃখগুলো বিদায়ের আগেই মাথা চাড়া দিয়ে উঠেছিল, তাই তো সেই দুঃখগুলো বেশিক্ষণ মস্তিষ্ক ধারণ করতে পারেনি। নিজের রুমে সেন্সলেস হয়ে গিয়েছিল তক্ষুনি। মাথা এক হাত দিয়ে চেপে অন্য হাত দ্বারা ওঠার চেষ্টা করেই সোজা হয়ে বসলো। রুমের মধ্যে থাকা কাঠগোলাপ আর গোলাপের গন্ধে চারিদিকে মোমো করছে। নাসার অন্ধ্রতে সে গন্ধ ঢুকতেই মনে এক প্রফুল্লতা চলে আসলো। চারিদিকে তখন ভালোভাবে তাকিয়ে বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। গায়ে থাকা বেনারসি কিছুটা অগোছালো হয়ে আছে। সে অগোছালো শাড়ি নিয়েই বেড থেকে নেমে গেল। নিচে নামতেই ফুল আর লাল সাদা বেলুনের মেলা দেখতে পেল। পুরো অবাক হয়েই দেখতে লাগলো আশেপাশে। রুমটা পুরো ফুল, বেলুন আর সুগন্ধ ছোট ছোট ক্যান্ডেল দিয়ে খুব সুন্দর করে সাজানো। গুটি গুটি পায়ে চারিদিকে হেঁটে হেঁটেই দেখতে লাগলো রুমের সৌন্দর্য। এতক্ষণে বুঝতে পারলো সে তার সদ্য হওয়া শ্বশুরবাড়িতে আছে। পানের রিনিঝিনি আওয়াজের করতালে বাড়ি খেতে লাগলো কানের অভ্যন্তরে। বুঝতে পারলো তার অর্ধাঙ্গ সেখানেই আছে। ভাবনার মাঝেই খট করে শব্দ হয়ে দরজা খুলল কাঙ্ক্ষিত ব্যক্তিটি। শব্দের উৎসের ভিত্তিতে সেদিকে দৃষ্টিপাত করতেই পুরো কায়া কেঁপে উঠল। কাঁপা কাঁপা আঁখি নিয়ে উপরের দিকে তাকানোর আর সাহস পেল না। লোকটির বডি প্রায় অর্ধ উলঙ্গ। তৎক্ষণাৎ পিছু ফিরতেই বেডের কোণার সাথে ধাক্কা খেল। আহ শব্দ করেই পড়তে নিলে কোমরে কারোর স্পর্শে আটকে গেল তক্ষুনি। চোখ মুখ খিচে খামচে ধরল লোকটির বুকের বাম পাশে। ভারী ভারী নিঃশ্বাসের আদলে বুক ওঠানামা করতে লাগলো। সারা রাত কি এভাবে ঝুলে থাকার জন্য ধরে রেখেছ? পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে ভোরের আঁখি জোড়া খুলে ফেলল সাথে সাথে। এরপর শব্দের উৎসদাতাকে দেখার জন্য উপরে তাকাতেই যেন 440 ভোল্টের শক খাওয়ার মতোই চোখ বড় বড় করে ফেলল। অস্বাভাবিকভাবেই বুকের স্পন্দন বেড়ে গেল সাথে সাথে। নিজেকে পুরুষালী বন্ধন থেকে কোনো মতে ছুটালো। কাঁপা কাঁপা হাতে এক আঙ্গুল উঁচিয়ে তাক করলো সামনে। আপনি? কেন, অন্য কাউকে ভাবছিল নাকি? রিদোয়ানের টেরা কোথায় ভোরের ভিতর সত্তা জ্বলে উঠল। রাগে যেন শরীর ফেটে যাচ্ছে। রিদোয়ান অনেকটা কাছে থাকায় সে তাড়াতাড়ি নিজেদের দূরত্ব তৈরি করলো। আপনি এখানে কেন? এটা তো আমার শ্বশুর বাড়ি, আর আমার শ্বশুর বাড়িতে আপনি, আপনার কাজ কি? তো আমার স্বামীর রুমে কোন সাহসে আপনি এই রুমে ঢুকেছেন? হ্যাঁ, ভোরের তুতলিয়ে কথাতে যেন খানিকটা বিরক্ত হলো। ভ্রু কুচকে ভোরকে পেরিয়ে মিররের সামনে গিয়ে ভেজা চুলগুলো ঝাড়তে লাগলো। চুলের পানি ছিটকে কিছুটা ভোরের চোখে মুখে এসে পড়ল। কি হলো? অসভ্যের মতো এইভাবে অন্যের বউয়ের সামনে ঘুরছেন কেন আপনি? রুম থেকে বেরোন বলছি। ভোরের লেহেঙ্গা উঁচু করে ধরে হাতের আঙ্গুল ধারা শাসিয়ে শাসিয়ে কথাগুলো বলতে লাগলো। এতে রিদোয়ানে তেমন একটা বিরূপ প্রভাব পড়ল না। সে নিজের মতো করে চুল ছাড়তে ছাড়তে ভোরের দিকে এগিয়ে আসতে লাগলো। রিদোয়ান সামনে আসতে দেখে ভোরের ভয়ে ঢোক গিলল। এক তো এই লোক তার কথার উত্তর দিচ্ছে না, আর একে এই লোকের এইরূপ সামনে এগুনোতে সত্যি এবার তার ভয় করছে। পেছনে বেড থাকায় ভোর হালকা ধাক্কা খেয়ে বসে পড়ল। আর রিদোয়ান তখন ভোরকে আবদ্ধ করার জন্য দুই পাশে হাত দিয়ে আটকালো। ভোর কিছুটা পিছিয়ে গেল সাথে সাথে। রিদোয়ান নেশাক্ত চোখের আদলেই দৃষ্টিপাত করল ভোরের বৌসজ্জিত মুখের দিকে। উষ্ণ নিঃশ্বাসের আদলেই উচ্চারিত হলো, বাড়ি আমার, রুম আমার, বেড আমার, আর বেড়ে থাকি অপত্য নারীটাও আমার। সেখানে তুমি বলছো আমি এখানে কি করছি? বড্ড বোকা বোকা প্রশ্ন হয়ে গেল না মিসেস রিদন শিকদার? টুপ টুপ করে গাত্র পল্লব হতে বেয়ে বেয়ে জলকণা বর্ষিত হচ্ছে ভোরের মুখমণ্ডলে। চোখ খিচে সেই জলকণা থেকে বাঁচার প্রয়াসে পিছু নিতে গেলেও নিতে পারল না নিজেকে সেই বলিষ্ঠ বন্ধন থেকে। হাতে থাকা কাচের চুড়িগুলো নিজের কম্পমান শরীরের সাথে কাঁপতে থাকলো।
তবে সে কম্পমানের ভাবাবেগ সামনে থাকা লোকটি তেমন একটা প্রভাব পড়লেও বলে মনে হলো না। এভাবে তীর তীর করে কেঁপে কি প্রমাণ করতে চাচ্ছ মিসেস রিদওয়ান? রিদওয়ানের কথায় সাথে সাথে নেত্র পল্লব মেলে তাকালো। কোনো মতে নিজেকে সামলে হাত দিয়ে ধাক্কা মেরেই উঠে দাঁড়ালো রিদওয়ানের থেকে খানিকটা দূরত্বে। আপনি আমার সাথে কি মজা করছেন? আর আমাকে বারবার আপনার নাম নিয়েই সম্বোধন করছেন কেন? ভোরের কথায় রিদওয়ান বাঁকা হেসে ঠোঁট কামড়ে ধরল। নিজের স্থান থেকে সরে কাবারের দিকে গেল। এরপর সেখান থেকে দুটো পেপার বের করলো। পেপার দুটো নিয়ে ভোরের সামনে ধরেই, তোমার মতামত এবং তোমার পরিবারের উপস্থিতিতে ধর্মীয় এবং আইনি দুইভাবেই মিসেস রিদওয়ান শিকদার হিসেবে আবদ্ধ হয়েছে, আর এটাই তার প্রমাণ। রিদওয়ানের দেখানো কাবিননামা আর রেজিস্ট্রি পেপার দেখে ভোরের ভীষণ কান্না পেল। শেষ পর্যন্ত এমন এক লোকের বউ হতে হলো, যেখানে এই লোককেই সে সহ্য করতে পারে না। এখন মনে হচ্ছে সে বড় ধরনের একটা ভুল করেছে। আগে যদি ছেলের ছবি বা ছেলেটাকে এর খবর নিত, তবে সে কোনোদিনও এই বিয়েতে রাজি হতো না। কিন্তু নিজের বোকামির জন্য আজ নিজেরই খুব আফসোস হচ্ছে। আমি এসব মানি না, আর না মানি আপনাকে স্বামী হিসেবে। তোমার মানা আর না মানাতে আমার কিছু যায় আসে না। বিয়ে যেহেতু হয়েছে, তখন তো বাসর করতে হবে। এমনিতেই তোমার অজ্ঞানতায় আমার প্রচুর এনার্জির লস হয়েছে। আপাতত এনার্জি ডেভেলপ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। রিদওয়ানের কথা শুনে ভোরের প্রথমে বুঝতে অসুবিধা হলেও পরের কথাগুলো শুনে ভয়ানক এক লজ্জা পেল। এই লজ্জা থেকে বাঁচার জন্য কথা ঘোরালো। একদম বাজে কথা বলবেন না। আর হ্যাঁ, আমি যেহেতু এই বিয়ে মানি না, তখন আপনাকেও স্বামী হিসেবে মানবো না আমি। তাই স্বামীর অধিকার একদম দেখানোর চেষ্টা করবেন না। মেয়ে হলেও দুর্বল নই আমি। প্রতিঘাত করতে কিন্তু পিছপা হব না। ভোরের কথায় রিদওয়ান হঠাৎই এক আক্রমণ করেই বেডে নিয়ে ফেলল। এরপর সেও ভোরের উপর আধশোয়া হয়ে গলা নিচে হাত গুজে গালে বুড়ো আঙ্গুল রাখলো। এদিকে ভোর কি হয়েছে বুঝতে পেরে ধস্তাধস্তি শুরু করে দিল। হাতের আঙ্গুল দ্বারা আক্রমণও করলো রিদওয়ানের শরীরের আশেপাশে। যেখানেই আক্রমণ করলো সেখানেই রক্তাক্ত করেই ছাড়লো। তবে রিদওয়ান এতে তেমন একটা রিয়্যাক্ট করলো না। রক্তাক্ত করে কি প্রমাণ করতে চাইছ? তোমার বেশি শক্তি আর পুরুষ হিসেবে আমার কম? তবে একটা কথা কি জানো তো, নারী সবসময় পুরুষের কাছে এসবে হার মানে। সো ডো নট ওয়েস্ট ইউর এনার্জি, সেভ দিস এনার্জি ফর আর মুন নাইট হানি। আপনি কিন্তু লিমিট ক্রস করছেন রিদওয়ান। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করলে কিন্তু তোমারই লস। বাড়ির সবাই ভাববে তোমার স্বামী তোমাকে আদর্শ আগে ভরিয়ে দিচ্ছে, সাথে এমনভাবেই করছে যে থাক আর বললাম না। দুইজনের এলোমেলো ভাবে ধস্তাধস্তির কারণে ফুলসজ্জিত বিছানা মুহূর্তেই নষ্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। রিদওয়ান ভোরের এরূপ ছটফটানিগুলো মুহূর্তেই এক হাতে আবদ্ধ করল। দুই হাত এক করে নিজের এক হাত দিয়ে শক্তভাবে উপরে নিল। রিদওয়ানের এরূপ আচরণে ভোরের ভয় সাথে কান্না দুটোই এলো। কাজল কালো নয়নে অশ্রুগুলো গড়িয়ে পড়তে লাগলো দুই পাশে। এরূপ ভোরকে অনেকটাই আবেদনময়ী লাগছে, সাথে নেশালো এক আসক্ততা। নিজের মধ্যে থাকা পুরুষ সত্তা নাড়া দিল। এতদিনকার অপেক্ষার প্রহর যেন শেষ হলো। তবে সেই প্রহরগুলো যে আরেকটু দীর্ঘ হবে। রিদওয়ান এক আঙ্গুল দিয়ে ভোরের অশ্রুযুগল মুছে দিল। ভোরের এই কান্না কেন জানি রিদওয়ান একদম সহ্য করতে পারে না। ডোন্ট ক্রাই হানি, কান্না করলে তোমাকে জঘন্যভাবে পেতনি রূপ শাকচুনি লাগে। রিদওয়ানের এরূপ কথায় ভোর নিজের কান্না আর ভয় ভুলে রিদওয়ানের থেকে হাত সরিয়ে ধাক্কা মারল। এই ধাক্কা কাজে দিল। রিদওয়ান ভোরের উপর থেকে সরে পাশেই শুয়ে পড়ল। ভোর শোয়া থেকে উঠে রাগে হিস হিস করতে থাকলো। নিজের অনিচ্ছার বিরুদ্ধেই এত সুন্দর করে সাজলো আজ। আর একটু কি কান্না করেছে, এতে নাকি তাকে শাকচুনি লাগছে। কত বড় সাহস! এই লোক তাকে শাকচুনি ডেকেছে। আপনার তো সাহস কম না। আপনি আমাকে শাকচুন্নি ডাকছেন? রিদওয়ান মাথার নিচে দুই হাত গলিয়ে আরাম করে বুক উপর করে শুয়েই ভোরের দিকে তাকালো। শাকচুনিকে শাকচুনি বলবো না তো কি বিশ্ব সুন্দর লায়লা বলবো? এই একদম আমাকে এসব উল্টাপাল্টা নামে সম্বোধন করবেন না, তাহলে কিন্তু। ভোরের এক আঙ্গুল উঁচিয়ে কথা বলাতে রিদওয়ান শোয়া থেকে উঠেই আঙ্গুল মুখে ঢুকিয়ে এক কামড় দিল। কামড়টা খুব জোরালোই ছিল। ভোর কামড়ের ব্যথা সহ্য করতে না পেরেই চিৎকার করে উঠল। রিদওয়ান কামড় দিয়েই আবারও আগের মতো করেই শুয়ে পড়ল। এইরূপ কামড়ে ভোরের কলিজা চাই চাই অবস্থা। জোরে এক চিৎকার দিয়েই হাত ছাড়াতে থাকলো। রিদওয়ানের চিৎকার শুনে নিজের এক কানে হাতের আঙ্গুল ধারা ছাড়তে লাগলো। আর কখনো যাতে হাতের আঙুল দিয়ে শাসাতে না দেখি। এখন অল্প শাস্তি দিলাম, এর পরেরটা কিন্তু ভয়ানক হবে। এখন এসব ভারী বস্তা খুলে ফ্রেশ হয়ে আসো। আপনি একটা রাক্ষস। উফ, আঙুলটা মনে হয় ভেঙেই গেল আমার। আর হ্যাঁ, আপনার কোনো কথা শুনতে বাধ্য নই আমি। হাত ঝাড়তে ঝাড়তে কথাটা বলেই শক্ত হয়ে বসে থাকলো।
কথার অবাধ্যতা হতে দেখে রিদওয়ান উঠে ভোরকে কোলে নিয়ে নিল। এরপর মুহূর্তেই রেখে আসলো ওয়াশরুমের ভিতরে। 10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে বের হবে। এর থেকে 1 মিনিটে এদিক ওদিক হলেই আজকের রাতের কাজ এখানে সারবো। কথাটা বলেই বেরিয়ে গেল রিদওয়ান। আর এদিকে ভোর একের পর এক অবাক হচ্ছে। এমনিতেই একদিকে রিদওয়ানের সাথে বিয়ে নিয়ে যথেষ্ট সংশয়ে আছে, আর অন্যদিকে রিদওয়ানের হুটহাট এভাবে আচরণ যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকটাকে এমনিতেই সে দেখতে পারে না, এখন এই অসহ্য লোকের সাথেই তাকে সারা জীবন থাকতে হবে। যতদিন এই লোকের সাথে সাক্ষাৎ হয়েছে ততটা দিনই ভোরের জীবন নাস্তানাবুদ করে ছেড়েছে, আর এখন তো সে নিজেই এই অসহ্য লোকের সাথে সারা জীবনের মতো আবদ্ধ হয়ে গেল। কিভাবে থাকবে সে এই লোকের সাথে সারা জীবন? নিজের মাথার চুল নিজেই মুঠ করে ধরল। চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। কেন যে বিয়ের আগে ছেলের সম্পর্কে জানতে চায়নি? চাইলে তো আর এই লোকের রুমে আসতে হতো না তার। আরও নানা কল্পনা জল্পনা করতে করতেই গোসল করতে থাকলো। শরীরটা এমনিতেই এইসব শাড়ির ভারে ম্যাচ ম্যাচ করছে। এইদিকে রিদওয়ান নিজের পরা টাওয়েল বদলে ব্লু টি শার্ট আর ট্রাউজার পরে নিল। কিছুক্ষণ পরেই ভোর নিজের মাথায় টাওয়েল পেঁচিয়ে বের হলো। পরনে তার ব্লু কালারের প্রিন্টের কাজ করা সুতি শাড়ি। শাড়িটি হালকা হাওয়ায় অনেকটা রিল্যাক্স লাগছে। এত রাতে গোসল করেছো কেন? জাস্ট ফ্রেশ হতে বলেছি। রিদওয়ানের ধমকে কেঁপে উঠল ভোর। এই লোক আবার চলে এসেছে তার পুরনো ফর্মে। ভোর মুখ ভেঙিয়ে নিজের চুল মুছতে মুছতে বারান্দায় গেল। বারান্দার দরজা খুলতেই হিমেল হাওয়ার বাতাস গায়ে কাটার মতো লাগলো। দাঁত কিরমির করে কাঁপতে কাঁপতে কোনো মতে মাথা থেকে টাওয়াল খুলে মেলে দিল হ্যাঙ্গারে। মেলানো হয়ে গেলেই তাড়াতাড়ি বারান্দার দরজা বন্ধ করে রুমে ঢুকে পড়ল। চারিপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো সে এখন কই ঘুমাবে। এত রাতে বাহিরেও যাওয়া ঠিক হবে না। বিয়ে নিয়ে যাই হোক, যেহেতু বিয়েটা হয়েছে তখন তো এটা থেকে আর পিছু হটতে পারবে না সে। তাই নিজেকে সময় দিল এই বিয়েটাকে মেনে নেওয়ার। তবে নিজের মনের কথা এই লোককে বুঝতে দিবে না সে। এমনিতেই অসহ্য করে এই লোক। কথায় কথায় ভোরকে হেনস্থা করার চেষ্টা করে। নিজের ভাবনাগুলো ভাবতে ভাবতেই বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফার দিকে যেতে লাগলে রিদওয়ানের কথাই থেমে গেল। বালিশ নিয়ে কই যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। এত কষ্ট করে এখানে যাওয়ার দরকার নেই। সেটা আপনাকে বুঝতে হবে না। আমার ঘুম পাচ্ছে, ঘুমোবো আমি। তো আমি কি তোমাকে লুডো খেলতে বলেছি? আপনি কিন্তু কথা বাড়াচ্ছেন। রিদওয়ান আর কিছু না বলে ভোরের হাত থেকে বালিশ নিয়ে বিছানায় রাখলো। এরপর জোর করে বিছানায় বসিয়ে দিল। ভোর ছটফট করলে রিদওয়ান চোখ গরম করে শাসালো। এতেই যেন কাজ হলো। ভোর লক্ষ্মী মেয়ের মতো মুখ ফুলিয়ে বসে থাকলো। নিজের মধ্যে থাকা লাভা বের হতে হতেও হয়নি। এদিকে রিদওয়ান কিছুক্ষণ আগে আনা ঢেকে রাখা প্লেট উল্টিয়ে খাবারের তালাটা হাতে নিল। অনেক রাত হয়ে যাওয়াতে রিদওয়ান নিজের জন্য আর ভাত পারেনি। তবে ভোর আজ সারাদিন দানা পানি মুখেও তুলেনি। আফসানা থেকে সে কথা শুনে ভীষণ রাগারাগি করেছিল। ভাতের প্লেটে অল্প সাদা ভাত আর চিকেন ফ্রাই সাথে চিংড়ি মাছ দিয়ে সবজি মেখে মুখের সামনে ধরল। আমি খাবো না। রিদওয়ানের এইরূপ আচরণে বেশ অবাক হচ্ছে ভোর। এই লোকের আর কত রূপ দেখবে। এখন এসেছে তাকে খাইয়ে দিতে, কিন্তু এত রাতে সে ভাত খেতে পারে না। খেলেও নুডলস বা অন্য কোনো নাস্তা খেতে পারে, কিন্তু ভাত একদমই খায় না। চুপচাপ খাবে না অন্য কিছু খাওয়ার জন্য তৈরি হচ্ছ? আই হ্যাভ নো প্রবলেম। আমি কিন্তু শত চুমু দিয়ে পেট ভরাতে পারবো তোমার। কথাটা বলেই ভোরের দিকে এগিয়ে যেতে লাগলে সে কিছুটা পিছিয়ে রিদওয়ানকে হাত দ্বারা আটকে দিল। আজ হয়তো তার অবাক হতে হতেই অজ্ঞান হওয়ার দিন। ঠোঁট কাটা রিদওয়ান যেন তার উপর ভীষণ ভারী হয়ে যাচ্ছে সময়ের ব্যবধানে। একদম কাছে আসবেন না। দিন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। ভোরের ভয় মিশ্রিত কথা শুনে ঠোঁট বাঁকা করে মুচকি হাসল। তবে তা ভোরের চোখে পড়ার আগেই গায়েব করে ফেলল দন্তমূলের অন্তরালে। বুঝেছি, তোমার আমার থেকে শত চুমু খাওয়ার বেশি তাড়া লেগেছে। রিদওয়ান যখন আবার কাছে আসতে চাইল তখনই ভোর আধশোয়া হয়েই হা করল। রিদওয়ান সেই অবস্থাতেই হাতে ধরা লোকমা ভোরের মুখে তুলে দিল। এই প্রথম কাউকে তুলে খাওয়াচ্ছে সে, তাই অল্প ভাত ভোরের শাড়ির উপর পড়ল। রিদওয়ান সুন্দর করে সেই ভাত বাম হাত দিয়ে তুলে একপাশে রাখলো। এরপর ভোরকে সোজা করিয়ে ছোট ছোট লোকমা সময় নিয়ে খাওয়ালো। এর মধ্যে ভোর খেতে নাকচ করলেও রিদওয়ান তার কথা শুনল না। পুরোটাই খাইয়ে মুখ মুছিয়ে দিল। এরপর প্লেট একপাশে রেখে ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসলো। ফোনে ইম্পর্ট্যান্ট একটা কল আসায় রিদওয়ান বারান্দায় গিয়ে কথা বলতে লাগলো। রাত প্রায় 1:30 বাজে। ভোরের চোখে ঘুমের ঝাঁক বেঁধে হানা দিতে লাগলো। চুলের পানিতে বিছানার কিছু অংশ প্রায় ভিজে আছে। এতে তার খেয়াল থাকলে তো হামি দিতে দিতেই বিছানার এক কিনারায় মাথা ঝুঁকিয়ে কাঁধ হলো। চোখের পাতাগুলো ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল। সারাদিনের ক্লান্তিটা যেন একটু বেশি গাঢ় হয়ে আছে।
এর কিছুক্ষণ পরেই রিদওয়ান রুমে ঢুকেই বেডের দিকে তাকালে দেখতে পেল কাঙ্ক্ষিত বৈধ নারীর এলোমেলো ভঙ্গিমা। লম্বা চুলগুলো একপাশে হয়ে পড়ে আছে ফ্লোরের কাছে, চুল ভিজে তাকায় চ্যাপ ভাবটা রয়ে গেছে। রিদওয়ান এসব দেখে দাঁত খিঁচলেও আপাতত আর মাথা গরম করলো না। কাবার থেকে একটা টাওয়াল নিয়ে সুন্দর করেই চুলগুলো আলতো করে ভালোভাবে যতটা পারল মুছে দিল। এরপর চুলগুলো নাকে নিয়েই এক আসক্তির ঘ্রাণ নাসারন্ধ্রে নিয়ে কোমল চাহনি নিক্ষেপ করল ভোরের মুখমণ্ডলে। এরপর লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে ভোরকে সোজা করে শোয়ালো। নিজে সোজা হয়ে শুয়ে ভোরের মাথাটা নিজের বক্ষে আলতো করে রেখে দিল। পরম এক শান্তিতে উষ্ণ ঠোঁটের স্পর্শ করল মাথার চুলের ভাঁজে। এরপর চোখ বুঝেই শান্তিময় নিঃশ্বাস নিল।